উত্থান ঘটিয়ে 17 বছরের ব্রিটিশ সরকারকে দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে। আগামীতে যদি আবারও ফ্যাসিস্টের পথে কেউ হাঁটে, তাদেরকে বিতাড়িত করতে সময় নেবে না। এই জন্য সরকার বাহাদুরকে বলবো, জনগণের মনের আশা প্রতিফলন ঘটানোর চেষ্টা করুন, জনগণের মনের কথাগুলো বুঝার চেষ্টা করুন। মুনাফিকি করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না। মুনাফিকির জবাব এই দেশের জনগণ দিতে সক্ষম। বারবার বলার প্রয়োজন নয়, একবার ভালোভাবে শুনে রাখুন। জনগণ যদি মাঠে নেমে যায়, আর ক্ষমতায় টিকা সম্ভব হবে না। এই জন্য জনগণকে মাঠে না নামিয়ে সুন্দর আলোচনার মাধ্যমে গণঅভ্যুত্থানের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে জনগণ ব্রিটিশকে বিদায় করেছিল, সেটার প্রতিফলন ঘটিয়ে জনগণের সাথে ওয়াদা রক্ষা করে মুসলমানের পরিচয় দিবেন, এই আশায় আপনাদের কাছে আমরা ব্যক্ত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই ঐতিহাসিক সমাবেশে এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা অন্যতম সদস্য, বাংলাদেশ জামাত ইসলামীর ময়মনসিংহ মহানগরীর সংগ্রামী আমির, বিগত জাতীয় সংসদ নির্বাচনের 2 লক্ষ 75,000 ভোট পেয়েছেন। আলহামদুলিল্লাহ 11 দলের সর্বস্তরের নেতৃবৃন্দ কৃষ্ণচূড়া চত্বরে 11 দল কর্তৃক আয়োজিত 11 দল কর্তৃক আয়োজিত সমাবেশে উপস্থিত বিশাল সমাবেশ 11 দলীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা মহানগরী পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, ময়মনসিংহ বৃহত্তর ময়মনসিংহ বিভিন্ন জায়গা থেকে আগত ভাইয়েরা, সকলকে মহানগরী জামাত ইসলামের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, নেতৃবৃন্দ কথা বলবে, আমরা শুধুমাত্র স্মরণ করিয়ে দিতে চাই 70% মানুষ যে জুলাইয়ের সনদের পক্ষে রায় দিয়েছে, সে রায় বাস্তবায়ন করতেই হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের যে সকল টাকা পয়সা দেশের বাইরে চলে গেছে, সেই দেশের টাকা দেশের ভিতরে পুনরায় নিয়ে আসতে হবে। আমাদের টাকা আমাদের কাছে হস্তান্তর করতে হবে। আমাদের নেতৃবৃন্দুর শাহাদাতের বিচার হতেই হবে। হাদি হত্যার বিচার হতে হবে। সকল ধরনের অন্যায় লুটপাটের জবাব বাংলাদেশে দিতে হবে। সম্মানিত ভাইয়েরা, সেই জন্য আরেকটা বিপ্লব প্রয়োজন। সেই বিপ্লবের জন্য আপনারা সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সকলকেই সেই বিপ্লবের আহ্বান জানিয়ে সকলকেই আজকের এই সম্মেলনে স্বাগত জানিয়ে আমার কথা শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই ঐতিহাসিক সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, ময়মনসিংহ জেলা শাখার সংগ্রামী আমির জননেতা জনাব আব্দুল করিম। বক্তব্য রাখছেন জননেতা জনাব আব্দুল করিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 দল কর্তৃক আয়োজিত বিভাগীয় সমাবেশের ময়মনসিংহের ঐতিহাসিক কৃষ্ণচূড়া চত্বরের আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, ময়মনসিংহ অঞ্চলের পরিচালক বা কেন্দ্রীয় কর্ম পরিষদ এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব অধ্যক্ষ শাহাবুদ্দিন আহমেদ, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি সহ
আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং মঞ্চে উপস্থিত বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা বর্তমান সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন। 52 ভাষা আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে যারা আন্দোলন করেছিলেন তাদেরই বিজয় অর্জন হয়েছিল। সংগ্রামী বন্ধুগণ, 69-এর যে উত্তাল সংগ্রাম হয়েছিল, সেই উত্তাল সংগ্রামে 69-এর আন্দোলনে যারা আন্দোলনের লোক ছিল তাদেরই বিজয় অর্জন করেছিলেন। 70-কে লক্ষ্য করুন, 70-এর যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে মুক্তির যোদ্ধারাই বিজয়ী হয়েছিল। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সরকারকে বলতে চাই, 91-এর কথা চিন্তা করুন। স্বৈরাচারের বিরুদ্ধে দেশের জনগণ আন্দোলন করে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল। সেই আবার 96 সনে দুর্ভাগ্যক্রমে বর্তমান সরকারের মতোই যেই সরকার দেশ পরিচালনা করছিল তাদের বিরুদ্ধেও সংগ্রাম গড়ে তুলেছিল দেশের জনগণ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সেখানেও তাদের পরাজয় হয়েছিল। তারা ইস্তফা দিয়ে তারা ক্ষমতা থেকে নিজেরা চলে গিয়েছিলেন, দায়িত্ব অর্পণ করে কেয়ারটেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সেই 24-এর জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, যে গণ আকাঙ্ক্ষা মানুষের মধ্যে তৈরি হয়েছে, যার আলোকে গণভোট হয়েছে, জুলাই সনদ বাস্তবায়নের যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, বর্তমান সরকার সংসদের যে তারা আত্মস্বীকৃত ভাবে তারা নিজেরা স্বীকার করে নিয়েছে তারা জনগণের সাথে প্রতারণা করে ওই জুলাই সনদকে তারা বাস্তবায়ন করবে না। গণভোটে তারা যে হা বলেছিল সেটাকেও তারা প্রত্যাহার করে নিয়েছে। তাই আমরা বলতে চাই, যারা প্রতারণা করে, যারা জনগণকে ধোঁকা দেয়, তাদের দেশ পরিচালনা করার দায়িত্ব তাদের হাতে থাকা উচিত নয়। আপনারা কি তাই মনে করেন কিনা? আমরা তো মনে করি অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করে 70% লোকেরা যে সমর্থন ব্যক্ত করেছে সেই সমর্থনের প্রতি আপনারা এখনো সময় আছে, তার প্রতি সমর্থন জানিয়ে সংসদে ওই এজেন্ডাকে বাস্তবায়ন করুন। তা না হলে অতীতের যেরকম আন্দোলন বৃথা যায়নি, এই বর্তমান সরকারের বিরুদ্ধে যে গণ আন্দোলন তিলে তিলে গড়ে উঠছে সেই আন্দোলনও বৃথা যাবে না ইনশাআল্লাহ। সে যদি আন্দোলন করতে হয়, এই সরকার যদি দাবি মেনে না নেয়, তাহলে আমরা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করব এবং আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাবো। আপনারা কি সবাই রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ নেজাম ইসলাম পার্টির কেন্দ্রীয় কমিটির সংগঠন সচিব, বারবার কারা নির্যাতিত মজলুম আলেম হযরত মাওলানা আবু তাহের খান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، فإن حزب الله هم الغالبون। গণভোটের রায় বাস্তবায়ন আন্দোলনের ধারাবাহিকতার অংশ হিসাবে আজকে বৃহত্তর ময়মনসিংহের
আজকের এই মহাসমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, সমবেত ভাইয়েরা, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান সংসদের 350 সদস্যকে সাক্ষী রেখে আমাদের বিরোধী দলীয় প্রধান তুখোর পার্লামেন্টারিয়ান এই চলমান আন্দোলনের সিপাহসালার জামাত ইসলামের সংগ্রামী আমির ডক্টর শফিকুর রহমান, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী এবং সংসদ সদস্যদেরকে সাক্ষী রেখে বলেছেন, আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই। আমরাও একমত। আমরা জাতীয়তাবাদী বিশ্বাসী, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, সকল শক্তি একমত। আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সংসদে ভারতীয় আধিপত্যবাদ, ধর্ম নিরপেক্ষতাবাদে বিশ্বাসী, বাঙালি জাতীয়তাবাদী বিশ্বাসী শক্তি ঢুকে গেছে এই সংসদে। আরে আজও ইসলামের ফরজ বিধান আমাদের বোনরা যারা সংসদ সদস্য হয়েছেন তাদের পর্দাকে নিয়ে কটাক্ষ করা হয়। এই সংসদ সদস্যই এই পার্লামেন্টে দাঁড়িয়ে আবারও রাজাকার রাজাকার বলে মুখে ফেনা তুলতে শুরু করেছে। এই সংসদ সদস্যই দাঁড়িয়ে আবার জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার ঘোষণা দিতে চায়। এই সংসদ সদস্য এই সংসদে দাঁড়িয়ে আবার ওই আওয়ামী ফ্যাসিস্ট আমলের আল্লামা মামুনুল হকের নামে নারায়ণগঞ্জে যে নাটক মঞ্চস্থ করেছিল সেই মঞ্চের সাথে এই সদস্য আবার একত্রতা ঘোষণা করতে চায়। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আধিপত্যবাদের বিরুদ্ধে, ধর্মনিরপেক্ষতাবাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি, আমরা আন্দোলন করেছি। এই গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। আগামী দিনে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, বাঙালি জাতীয়তাবাদের বিরুদ্ধে, ধর্ম নিরপেক্ষতাবাদের বিরুদ্ধে যে আন্দোলন আমরা শুরু করেছিলাম ইনশাআল্লাহ ভবিষ্যতেও সে আন্দোলন চলবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলাম পার্টি জিন্দাবাদ। 11 দলীয় কিশোর জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির ময়মনসিংহ মহানগরের সম্মানিত জননেতা জনাব একরাম এলাহী খান সাজ। জননেতা জনাব একরাম এলাহী খান সাজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? এই গরমের মধ্যে সবার কষ্ট হচ্ছে, জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা আজকে এখানে সবাই একত্রিত হয়েছি আমাদের দেশ, আমাদের ধর্ম, আমাদের জাতি সর্বশেষ গণভোটের রায় বাস্তবায়নের জন্য। আজকে আমাদের দেশে যে ষড়যন্ত্র হচ্ছে, এই ধরনের ষড়যন্ত্র অনেকদিন যাবৎ চলছে। আপনারা এই ষড়যন্ত্রকে প্রতিহত করে দেবেন ইনশাল্লাহ। আমরা করতে পারবো তো? এই আশা ব্যক্ত করে আমি বলবো, আপনারা সবাই যার যার জায়গায় তৈরি থাকবেন। যে ফ্যাসিস্ট বা যে দেশ বিরোধী যারা দেশকে বিক্রি করে তাদের নিজেদের সুবিধা আদায় করে, এইসব লোককে বয়কট করতে হবে। তেলবাজ লোক দেশের ভালো চায় না, জনগণের ভালো চায় না, এইসব লোককে আপনারা বয়কট করবেন। সে আপনার পাশের হোক, আপনার বন্ধু হোক, যেই হোক, দেশের স্বার্থে কাউকে সুযোগ দেওয়া যাবে না। এবং ইসলামের স্বার্থে সবার আগে ইসলাম, সবার আগে আমাদের ধর্ম, দেশ, আমাদের এলাকা আমরা যার যার মতো নিয়ন্ত্রণ করব। আমি বাংলাদেশ জাতীয় এনসিপির পক্ষে আপনাদেরকে সবাইকে দেশ গড়নের জন্য, দেশকে দেখে রাখার জন্য যার যার দায়িত্বে দেখে রাখবেন। আমরা ময়মনসিংহের দায়িত্বে আছি, ময়মনসিংহ দেখে রাখার দায়িত্ব আপনাদের আমাদের। ইনশাল্লাহ আমরা দেখে রাখবো, এটা যেই হোক এটা করতে দেওয়া যাবে না। পাশের কোন দেশ চোখ রাখবে এই ধরনের পররাষ্ট্র নীতিতে আমরা মানব না।
ইনশাআল্লাহ আমরা আমাদের দেশ এবং জাতিকে দেখে রাখবো, এই আশা ব্যক্ত করে আমি এনসিপির পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী জনতা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্য, ময়মনসিংহ ৬ ফুলবাড়ী আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, জননেতা অধ্যক্ষ কামরুল হাসান মিলন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী জনতা, আমরা বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় বর্তমান সরকারি দল বিএনপিকে বলতে শুনেছিলাম যে এই ইন্টারিম গভর্নমেন্টের কারণে সন্ত্রাস, হত্যা, রাহাজানি, রাজনৈতিক অস্থিতিশীলতা শুরু হচ্ছে। শুধুমাত্র একটা নির্বাচন দেন, নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা দেখলাম নির্বাচিত সরকার ক্ষমতা আসার পরে শিশু রামিসা থেকে শুরু করে ওই লক্ষ্মীপুরের ওই এক পরিবারের, এই পরিবারের সদস্যদেরকে হত্যা, সন্ত্রাস, ধর্ষণ, খুন এবং ভারত থেকে পুশিন সহ এবং ব্যাংকের, ইসলামী ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলোতে অস্থিরতা, সবগুলো নির্বাচিত সরকার আসার পরে শুরু হয়ে গেল। সংগ্রামী ভাইয়ের আমার, এর কারণ একটাই, সেটা হচ্ছে জনগণের সাথে চালাকি করার কারণে আজকে এগুলো হচ্ছে। গণরায়কে যদি আজকে মেনে নেওয়া হতো, তাহলে আজকে বাংলাদেশের মানুষ আস্থা ফিরে পেত, সুশৃঙ্খলতা, অন্যায়, ধর্ষণ, হত্যা থেকে এই জাতি মুক্তি পেত। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আপনারা আগামীতে যদি জনগণের এই রায়কে বাস্তবায়ন না করেন, তাহলে জনগণ আগামীতে অতীতের মতো সকল শক্তিকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আপনাদেরকে এই গণরায় মানতে বাধ্য করবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়ের আমার, আগামী দিনের সেই আন্দোলন সংগ্রামে আপনাদেরকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় ঐক্য জিন্দাবাদ। প্রিয় তাওহীদ জনতা, এই মুহূর্তে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন জাতীয় নাগরিক পার্টি ময়মনসিংহ জেলার সংগ্রামী আহ্বায়ক জনাব অ্যাডভোকেট মাহবুব ভাই। অ্যাডভোকেট মাহবুব ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, অন্যান্য নেতৃবৃন্দ এবং ময়মনসিংহের সংগ্রামী জনতা, আমরা গণরায় দিয়েছিলাম, গণভোট দিয়েছিলাম এই ফ্যাসিস্ট সরকারকে চিরকবর দেওয়ার জন্য। আর তারেক জিয়া সেই গণরায়কে অবজ্ঞা করেছে। বাংলাদেশের মানুষ আবার আন্দোলন করে তারেক জিয়াকে নামিয়ে গণরায় বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি আজকের ঐতিহাসিক সমাবেশে মঞ্চের দিকে এগিয়ে আসছেন 11 দলীয় ঐক্যের অন্যতম শীর্ষ নেতা, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, সাবেক সংসদ সদস্য, জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আজকের এই সমাবেশের পক্ষ থেকে
আমরা দাবক নেয়া গোলাম পরোয়ার ভাইকে লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি। নারে তাকবীর, নারে তাকবীর, পরোয়ার ভাইয়ের আগমন, সেক্রেটারির আগমন, আজকের সমাবেশ সফল হোক, সফল হোক। নেতৃবৃন্দের আগমন, সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের ঐতিহাসিক সমাবেশে এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, ময়মনসিংহ অঞ্চল টিমের সংগ্রামী অঞ্চলের সহকারী পরিচালক জননেতা জনাব মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া। জননেতা জনাব মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘবের দাবিতে 11 দল ময়মনসিংহ বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসমুদ্রের মাননীয় সভাপতি, মঞ্চ উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ, আজকের এই সমাবেশে অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, জননন্দিত নেতা জনাব মিয়া গোলাম পরোয়ার, মঞ্চ উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সমবেত প্রিয় উপস্থিতি, আজকে দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয় 17 বছর বিএনপির সাথে আমরা আন্দোলন করেছি। আমরাও মজলুম ছিলাম, তারাও মজলুম ছিল, কিন্তু ক্ষমতা আসার পরে তাদের চেহারা এখন জালেমদের ভূমিকা অবতীর্ণ হয়েছে। আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই, অতীত ফ্যাসিস্টদের থেকে শিক্ষা নিন। যদি আপনারা মুসলিমদের পক্ষে না দাঁড়ান, জালেমের ভূমিকা অবতীর্ণ হন, আপনাদের পরিণতি ওই ফ্যাসিস্টদের পরিণতি ভোগ করতে হবে। বন্ধুগণ, এই প্রিয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন সবার আগে বাংলাদেশ, বলেছেন কিনা? সেই বাংলাদেশের তাদের ক্ষমতা গ্রহণের 100 দিনের রিপোর্ট আমি টিআইবির, আমার না, টিআইবির একটি রিপোর্ট পেশ করছি। ক্ষমতা গ্রহণের দিন থেকে 100 দিনের খুন 605, ধর্ষণ 102, ছিনতাই 94, ডাকাতি 90, অপহরণ 196 মাত্র। এই চিত্র যদি অব্যাহত থাকে আবার 24 আন্দোলন শুরু হবে ইনশাআল্লাহ। উনি তো ভারতে ঠাঁই পেয়েছেন, আপনাদের ঠাঁই কোথায় হবে আমরা তা জানি না। দেশের জনগণের দেয়া কমিটমেন্ট সাথে আপনারা স্ববিরোধী যদি আচরণ করেন, দেশের জনগণ নতুন করে ইতিহাস তৈরি করবে ইনশাআল্লাহ। আজকের এ দেশের মানুষ বুক ভরা আশা নিয়ে এই গণরায়ের সাথে
প্রায় ১,৫০০ শহীদদের রক্ত জড়িত রয়েছে। এই গণরায়ের সাথে লক্ষ লক্ষ আহত ভাই বোনদের রক্ত জড়িত রয়েছে। অতএব এমনিতেই এই দেশের জনগণ ৭০% রায়কে এই প্রতারক, এই নব্য ফ্যাসিস্ট এই সরকারের কাছে ছেড়ে দেয়া হবে না। আমরা ঐক্যবদ্ধভাবে নূতন কোন ফ্যাসিস্ট তৈরি হলে গণ প্রতিরোধ গড়ে তুলতে পারবো কিনা সেই উদাত্ত আহ্বান জানিয়ে আগামী দিনে নূতন কোন ফ্যাসিস্ট তৈরি হলে তার প্রতিহত আন্দোলনে নেতৃবৃন্দ কোন ডাক দিলে আমরা সেই ডাকে সাড়া দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের আমার কথা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় ঐক্য জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা হেদায়েতুল্লাহ হাদী। বক্তব্য রাখছেন হযরত মাওলানা হেদায়েতুল্লাহ হাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সাদাকাল্লাহুল আযীম। আজকের এই ময়মনসিংহ বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত 11 দলীয় নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন জেলা থেকে আগত আমার প্রাণ প্রিয় ভাই ও বন্ধুগণ, আজকের এই সমাবেশ কেন করতে হলো এই বিষয়ে দুটো কথা বলে আমি আমার বক্তব্য ইতি টানতে চাই। সংগ্রামী বন্ধুগণ, এই স্থানে দাঁড়িয়ে নির্বাচনের আগেও ভাষণ দিয়েছিলাম। আমরা সেদিন আশা করেছিলাম দীর্ঘ ৩৭ বছর কাঁধে কাঁধ মিলে যে সহোদরদের সাথে, যে ভাইদের সাথে আমরা আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিবাদের বিদায় দিলাম, অত্যন্ত লজ্জাজনক ভাবে আজকে তাদের বিরুদ্ধে এখানে দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে। এইটা অত্যন্ত জাতি হিসাবে, আমরা তাদের বন্ধু হিসাবে আমাদেরকে লজ্জা দেয়। সংগ্রামী বন্ধুরা আমার, তারা নির্বাচনের আগে বারবার আমরা দাবি তুলেছিলাম গণভোটকে আগে দেওয়া হোক। এই বাংলার মানুষ তারা প্রমাণ করুক গণভোটের মাধ্যমে তারা কি চায়, কত পার্সেন্ট গণভোটে পড়ে। কিন্তু তারা কৌশল করে, তারা প্রতারণার আশ্রয় নিয়ে তারা বলল যে গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে করতে হবে। আমরা বাধ্য হলাম তাদের সাথে সুর মেলাতে। আমরা চেয়েছিলাম যে গণভোট নিয়মতান্ত্রিক হবে এবং তার ফল তারা মানবে এবং জাতীয় সংসদ নির্বাচনটাও সুন্দরভাবে হবে। জাতীয় সংসদ নির্বাচন কি হয়েছে আপনারা জানেন। 170টি আসন পাওয়ার পরেও সেই রেজাল্টটা চেঞ্জ হয়ে ভিন্ন কিছু ঘটেছে। এটা আপনাদের চোখের সামনে, আপনারা সবাই জানেন। অন্যদিকে আমরা লক্ষ্য করেছি গণভোটে মানুষ 69% ভোট দিয়েছে। আপনারা এই ক্ষমতায় মস্তদে এসেছেন মাত্র 49% ভোটের বিনিময়ে, অথচ যে বিষয়টার উপর 69% ভোট মানুষ দিল সেই বিষয়টাকে আপনারা পাশ কাটিয়ে, সেইটাকে বৃদ্ধাঙ্গুলি দেখে আপনারা গণভোটের কার্যক্রমকে বাস্তবায়ন না করে আপনারা সংসদ অধিবেশন চালাচ্ছেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই দিন নয়, আরো দিন আছে। এই দিন গিয়ে মিলবে সেই দিনের সাথে। আপনারা ভাববেন না
যে আপনারা এ করে পার পেয়ে যাবেন। আপনারা অন্যের জন্য কুয়া খুঁড়ছেন, সেই কুয়াতে আপনারাই কিন্তু নিক্ষিপ্ত হবেন। আপনারা সংশোধন হন, সচেতন হন, অন্যথায় খুব বেশি দেরি নয় আপনাদের ওই বাংলার দামাল ছেলেরা, বাংলার জনগণ টেনে হিচড়ে ক্ষমতার থেকে নামিয়ে দেবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সংগ্রামী প্রেসিডিয়াম সদস্য জননেতা ডক্টর অ্যাডভোকেট আওরঙ্গজেব বেলাল। বক্তব্য রাখছেন জননেতা ডক্টর অ্যাডভোকেট আওরঙ্গজেব বেলাল। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের। প্রশংসিত তিনি, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংগ্রামী উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ঐতিহ্যবাহী বৃহত্তর ময়মনসিংহের প্রাণ কেন্দ্র ময়মনসিংহ শহরের কৃষ্ণচূড়া চত্বরে আয়োজিত 11 দলীয় ঐক্যের এই মহাসমাবেশের সংগ্রামী প্রধান অতিথি, আজকের এই সভায় উপস্থিত রয়েছেন বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী শক্তি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল, সাবেক সংসদ সদস্য, জননেতা অধ্যাপক মিয়া গোলাম পড়ুয়ার। উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জেলা থেকে, থানা থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ। বক্তব্য রাখবেন আজকের যে এই মঞ্চে উপবিষ্ট বাংলাদেশের গণমানুষের কথা, যারা বিগত 15 বছর স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছিল, তাদের মুখ থেকে শুনবেন। আমি ময়মনসিংহের সন্তান, বাড়ি ঈশ্বরগঞ্জ। এই ময়মনসিংহ শহরে বিভিন্ন জায়গায় কথা বলেছি, আজকে বক্তব্য দেওয়ার মতো কিছু নাই। শুধু আজকে স্মরণ করতে চাই যে বিগত 15 বছর আমরা যখন বিভিন্ন পর্যায়ে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিলাম, জেল জুলুম অত্যাচারে নির্যাতিত হয়েছিলাম, সেই সময় আজকের প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন মদিনা সনদের আলোকে তিনি দেশ চালাবেন। তিনি বলেছিলেন আমাদের সকলকে নিয়ে দেশ পরিচালনা করবেন। কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, এই গণরায়ের মাধ্যমে যে জাতীয় সংসদ নির্বাচিত হয়েছে, আমরা সবকিছু ভুলে গিয়ে আপনাকে দেশ গঠনের জন্য সুযোগ দিয়েছিলাম গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ পরিচালনা করার জন্য। কিন্তু মহান জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আপনি দেশের 70% মানুষকে অগ্রাহ্য করে জুলাই সংস্কার পরিষদের শপথকে আপনি বর্জন করলেন। দুঃখ লাগলো। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমরা ওদিকে যেতে চাই না। অনেক নেতৃবৃন্দ অনেক কথা বলেছেন, তবে এই সরকারকে বলে দিতে চাই, বাংলাদেশে আজকে গণতন্ত্রের চর্চায় আমাদের মহান নেতা ডক্টর শফিকুল ইসলাম, তিনি যে আদর্শ তৈরি করেছেন, আজকে যে 11 দলীয় ঐক্য তৈরি করেছেন, এই 11 দলীয় ঐক্যের মধ্যে সর্বপ্রথম মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদেরকে সংগ্রহ করেছেন, সমন্বয় করেছেন আমার দলের প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম।
আজকে তিনি সমন্বয় করেছেন বিগত দিনের আন্দোলনের সাথী আমাদের লেবার পার্টির আমার প্রিয় ভাই অত্যাচারিত নির্যাতিত রাষ্ট্রপতি স্বৈরাচারের আতঙ্ক জনাব ডাক্তার ইরফান সাহেব আজকে উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধেয় চাচা যান মরহুম শফিউল আলম প্রধানের সুযোগ্য সন্তান জনাব রাশেদ প্রধান সহ এনসিপির নেতৃবৃন্দ সকলেই নেজামে ইসলাম সহ এবং বাংলাদেশের অন্যতম ইসলামিক শক্তি বৃহত্তম দল আজকে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ আজকে আমরা রয়েছি। শেষবারের মতো একটি কথা বলতে চাই, আমরা আর আগাতে চাই না। আমাদের জাতীয় সংসদে আমাদের মাননীয় সদস্যবৃন্দকে পাঠিয়েছি, তারা যে আজকে আমরা লক্ষ্য করেছি আমাদের বিরোধী দলের নেতা বিরোধী দলের নেতৃবৃন্দ সংসদ সদস্যদের বিরুদ্ধে আজকের সরকার এবং সরকার দলীয় সদস্যবৃন্দ যে ন্যাক্কারজনক ভাবে ভূমিকা রাখছেন, এটা বরদাস্ত করা হবে না ইনশাআল্লাহ। আমার বক্তব্য বাড়াতে চাই না, এখানে শেষ করছি। আমি আহ্বান জানাবো আমার নেতা 88 বছর বয়স জননেতা খ্যাতিমান ব্যক্তিত্ব ডক্টর কর্নেল অলি আহমেদ এলডিপির প্রেসিডেন্ট ময়মনসিংহের বিভিন্ন এলাকায় বিভিন্ন উন্নয়নের স্বাক্ষর রেখেছেন। তিনি আমাকে বলেছেন আগামীকালকে তিনি সিঙ্গাপুরে যাচ্ছেন, সুতরাং আপনাদের সকলকে তিনি ব্যক্তিগতভাবে এলডিপির প্রেসিডেন্ট হিসাবে সালাম জানিয়েছেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ, 11 দলীয় ঐক্য জিন্দাবাদ, এলডিপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই সমাবেশে এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন এবি পার্টি আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সানোয়ার হোসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের সেই জুলাই অভ্যুত্থানের অন্যতম মহানায়ক আসিফ মাহমুদ শরীফ ভূঁইয়া। আসিফ মাহমুদ শরীফ ভূঁইয়ার আগমন, আসিফ ভাইয়ের আগমন ময়মনসিংহের পক্ষ থেকে, আসিফ ভাইয়ের আগমন ময়মনসিংহের পক্ষ থেকে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিগত 17 বছর আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে জুলাই আন্দোলনে এদেশের তৌহিদি জনতা, এদেশের কৃষক, শ্রমিক, ছাত্র, সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টকে তাড়িয়েছে। এদেশের জনগণ এক বুক আশা নিয়ে জুলাই সনদের পক্ষে ম্যান্ডেট দিয়েছে। জনগণ জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চায়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জুলাই সনদ বাস্তবায়ন না হলে এদেশের জনগণ আবার আন্দোলন সংগ্রাম করে তুলবে। এদেশের ছাত্র জনতা, এদেশের খেটে খাওয়া মানুষ, এদেশের সাধারণ জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে আবার রাজপথে নামবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যুগে যুগে কালে কালে জনগণের ম্যান্ডেটকে প্রত্যাহার করে কেউ মাস্টারদের টিকে থাকতে পারে নাই।
আপনারাও পারবেন না। তাই আপনাদের প্রতি, সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, জনগণের যে সংখ্যাগরিষ্ঠতা রায়, এই গণরায় দ্রুত বাস্তবায়ন করবেন এবং 11 দলীয় ঐক্য জোট এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত সফল না হবে, গণরায় যতক্ষণ পর্যন্ত বাস্তবায়িত না হবে, রাজপথে সংগ্রাম চালিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইনকিলাব ইনকিলাব, এনসিপি এনসিপি, 11 দলীয় ঐক্য জিন্দাবাদ জিন্দাবাদ। নারায়ে তাকবীর। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সমাবেশের পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হযরত মাওলানা আতাউল্লাহ আমিন। বক্তব্য রাখছেন হযরত মাওলানা আতাউল্লাহ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। 11 দল এই ময়মনসিংহ বিভাগের আজকের এই বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি, আজকের এই বিভাগীয় সমাবেশের প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশের মুক্তিকামী মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর, মজলুম আলেম, আমিরে মজলিস আল্লামা মামুনুল হক। উপস্থিত আছেন জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব গোলাম পরোয়ার, আরো উপস্থিত 11 দলীয় নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় ময়মনসিংহবাসী। 12ই ফেব্রুয়ারির নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে, আপনারা কি একমত? আমরা বিগত সময়ে ইঞ্জিনিয়ারিং এর বহু নির্বাচন দেখেছি। এবারের নির্বাচনে নতুন ইঞ্জিনিয়ারিং হয়েছে। বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ হয় নাই, কিন্তু আমরা 11 দল এই নির্বাচনের ফলাফল মেনে নিয়েছিলাম শুধুমাত্র একটি কারণে, গণভোটে এদেশের মানুষ তাদের ম্যান্ডেট প্রদান করেছে, আর জুলাই সনদ বাস্তবায়ন হবে এই আশা নিয়ে এই ইঞ্জিনিয়ারিং এর ফলাফল আমরা মেনে নিয়েছিলাম। কিন্তু আমরা কি দেখলাম? সরকার শপথ গ্রহণের আগেই জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, প্রতারণা দিয়ে এই সরকার দেশ পরিচালনা শুরু করেছে। আমরা বলতে চাই 70% মানুষের ম্যান্ডেটের যে সরকারের কাছে মূল্যায়ন নাই, সে সরকার দেশ সুন্দরভাবে পরিচালনা করতে পারবে না। আমরা অহেতুক আন্দোলনের পক্ষে না, আমরাও চাই 5 বছর সুন্দরভাবে দেশটা পরিচালনা করুন, কিন্তু জনগণের সাথে প্রতারণা করে আপনারা 5 বছর পারবেন কিনা যথেষ্ট সন্দেহ আছে। প্রিয় ময়মনসিংহবাসী, আজকে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, কিন্তু আমরা দেখি ফ্যাসিবাদের সাথে তলে তলে সরকারের লোকজন ভাব মারাইতেছে। আমরা বলতে চাই ফ্যাসিস্ট বিদায় হয়েছে। নব্য ফ্যাসিজম কায়েম করার স্বপ্ন দেখলে বাংলাদেশে আপনাদের ঠিকানা হবে না। হাসিনার মতো দিল্লিতে ভাগতে হবে, পলায়ন করতে হবে। আপনারা রাজি আছেন তো? 11 দলের সাথে থাকবেন তো? আন্দোলন সংগ্রাম আসবে, ইনশাআল্লাহ রাজপথে আমরা থাকবো। রাজপথে আন্দোলন করে গণভোটের রায় বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
সংগ্রামী ময়মনসিংহবাসী, সমাবেশের এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সংগ্রামী চেয়ারম্যান জননেতা অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চান। এখন বক্তব্য রাখবেন অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাওর বিল খাল, এই আমি অন্য জায়গায় চলে গেছি। হাওর জঙ্গল মহিষের সিং, এই দিনে ময়মনসিং। ময়মনসিংহে ভাইরা ভালো আছেন? আমিও আপনাদের মতো একজন বাড়ি বান্দাই। আমরা এতক্ষণ বক্তৃতা শুনছি, আর এত জ্ঞান গর্ব বক্তৃতা আমরা অনেকগুলো বুঝি, আবার বুঝি না। তো আজকে আমরা এখানে কেন এসেছি এটা বোঝানোর জন্য, যেহেতু আব্দুল করিম ভাই রেল স্টেশনের সামনে আমাদের কথা বলার সুযোগ করে দিয়েছেন, আমরা সকলে যদি একটা রেল গাড়ি ভাড়া করেছি, সেই রেল গাড়ি ঢাকার দিকে যাবে, আমরা সকলেই টিকিট কেটে রেল চালকের কথা মতো গাড়িতে উঠেছি। হঠাৎ দেখলাম গাড়ির ইঞ্জিন পিছন দিকে ঘুরে নিয়ে রাজশাহীর দিকে যাত্রা করেছে। আমরা প্যাসেঞ্জাররা চিল্লানো শুরু করলাম, রেল চালক সাহেব, আপনার ঢাকা যাওয়ার কথা, আপনারা আমাদেরকে রাজশাহীর দিকে নিচ্ছেন কেন? আজকের এই সবার মূল বিষয় এটুকুই। আমরা জনতার কাছে ফিরে এসেছি। একটা সরকার গঠনের পরেই আমাদের জনতার কাছে আসার কথা ছিল না। রেলগাড়ি ঢাকার আমাদেরকে আমাদেরকে পদ্মা নদীতে ফেলে দিবেন, এই চিন্তা করে গণভোটের গণরায়কে আপনি অস্বীকার করেছেন। আমরা সাধারণ মানুষকে যে কথা দিয়ে, যে প্রতিশ্রুতি দিয়ে আমরা নির্বাচিত হয়েছে যারা, তারা সঠিক পথে নাই, এই কথাটা বোঝানোর জন্যই আজকের এই সমাবেশ। সংগ্রামী ময়মনসিংহবাসী, আমরা সেই অনিবার্য বিপ্লব স্পষ্ট দেখতে পাচ্ছি। সরকার আমাদেরকে রাজশাহী নিতে চাচ্ছে, আমরা ঢাকা যেতে চাই। আর আপনারা যদি সরকারের কথা না বুঝেন, এই ময়মনসিংহবাসী, তাদের ইতিহাস আছে, আপনার সেই পথকে রুদ্ধ করে ঢাকার দিকে ফিরে
বিপ্লবকে সংশোধন, আমরা একটু বুঝার জন্য বলতেছি, আমি বক্তৃতা দিচ্ছি না। বাংলাদেশের সংবিধান 17 বার সংশোধন হয়েছে, 4 বার হাইকোর্ট বাতিল করেছে, জিয়াউর রহমানের 15ম সংশোধনী বাতিল হয়েছে, এরশাদের 7ম সংশোধনী বাতিল হয়েছে, 13শ সংশোধনী বাতিল হয়েছে, 17শ সংশোধনী বাতিল হয়েছে, হাসিনার 15শ সংশোধনীর অর্ধেক বাতিল হয়েছে, অর্ধেক সংসদকে বাতিল করতে বলা হয়েছে। আপনারা সেই সংশোধন করে আবার বাতিলের খাতায় নাম ফোটানোর জন্য এই 24শে জুলাই সৃষ্টি হয় নাই। আমরা সংশোধন করবই করব ইনশাআল্লাহ। এই মানুষকে নিয়ে বাংলাদেশের সংবিধান সংস্কার করে এই বাংলাদেশকে সঠিক পথে পৌঁছে দেব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমি আপনাদের সুদৃষ্টি কামনা করছি। যে সমস্ত ভাইরা কালো পতাকা উড়াচ্ছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, দয়া করে কালো পতাকাগুলো নামিয়ে দেন, কালো পতাকাগুলো নামিয়ে দেন দয়া করে। আপনাদের কাছে অনুরোধ করছি, আমাদের শৃঙ্খলা বিভাগে যে সমস্ত ভাইরা আছেন, আপনারা একটু ওনাদেরকে সহযোগিতা করেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশের একজন নেতা ছিলেন জাকরা চুলের বাবরি দুলানু, যিনি হুঙ্কার দিতেন ঢাকায় কাঁপন উঠত দিল্লিতে। মনে আছে আপনাদের তার কথা? শফিউল আলম প্রধান আজকের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সে প্রয়াত সংগ্রামী নেতা শফিউল আলম প্রধানের সুযোগ্য সন্তান, জাতীয় গণতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় সহ সভাপতি এবং মুখপাত্র, বাতিলের আতঙ্ক জননেতা জনাব রাশেদ প্রধান। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 দলীয় ঐক্য আয়োজিত ময়মনসিংহ বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট 11 দলীয় ঐক্যের শীর্ষ বিভাগীয় আঞ্চলিক পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইরা এবং প্রাণ প্রিয় ময়মনসিংহবাসী, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ওই নির্বাচনের আগে দেখা হয়েছিল, দীর্ঘদিন পর আপনাদের এলাকায় আবারও এসেছি। সব ঠিকঠাক আছে তো নাকি? গরমটা বেশি? সারা দেশে একই রকম গরম, শুধুমাত্র আকাশের গরম নয়, শুধুমাত্র আবহাওয়ার গরম নয়, নতুন যারা ক্ষমতায় এসেছে, মজলুম যারা জালিম হয়েছে, তারা ওই ভারতের নির্দেশে দেশকে গরম করতে চাইছে। আমরা মেনে নেব না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমাদের দেশটা বড় দুর্ভাগা। 71 সালে মুক্তিযুদ্ধ হয়ে যাওয়ার পর সংবিধান রচনা করা হলো। সে সময় যিনি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেন, শেখ মুজিবুর রহমান, উনি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে ছিল না, ছিল পাকিস্তানে। সংবিধান লেখার দায়িত্ব যিনি নিলেন, ডক্টর কামাল হোসেন, উনিও যুদ্ধের সময় বাংলাদেশে ছিল না, ছিল পাকিস্তানে। যারা দেশ গঠনের দায়িত্ব নিলেন, তৎকালীন আওয়ামী লীগের নেতারা, তারাও কেউ যুদ্ধে বাংলাদেশে ছিল না, বিলাসবহুল জীবনে ছিল হিন্দুস্তানে। তারপরে 24-এর গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থানের পরে যিনি দায়িত্ব নিলেন, তিনিও গণ অভ্যুত্থানের সময় বাংলাদেশে ছিলেন না, উনি ছিলেন প্যারিসে। ডাক্তার মোহাম্মদ ইউনূসের কথা বলছি।
তারপর সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে যিনি জুলাই সনদ লেখার দায়িত্ব নিলেন, ডক্টর আলী রিয়াজ, উনিও গণ অভ্যুত্থানের সময় বাংলাদেশে ছিল না, ছিল আমেরিকাতে। ভাগ্যের কি নির্মম পরিহাস! সেই জুলাই সনদ বাস্তবায়নের জন্য যারা দায়িত্ব গ্রহণ করলো ম্যানেজ ভোটের মাধ্যমে, সেই ম্যানেজ ভোটের প্রধানমন্ত্রী জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশে ছিল না, ছিল লন্ডনে। আরেকজন যিনি প্রক্সি প্রধানমন্ত্রী হয়েছেন, সকল বিষয়ে যার নখদর্পণে, উনিও জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশে ছিল না, ছিল শিলংয়ে। এই কারণে তারা জুলাইয়ের মর্ম অনুভব করতে পারে না। জুলাই আপনারা বুঝবেন কিভাবে? জুলাই যদি অনুভব করতে চান তাহলে ওই জুলাই শহীদের মায়ের চোখে চোখ রেখে জিজ্ঞাসা করুন জুলাই কি জিনিস। জুলাই বুঝতে চাইলে জুলাই শহীদ পরিবারের পিতা এবং ভাই বোনকে জিজ্ঞেস করুন জুলাই কি জিনিস। জুলাইকে অনুভব করতে চাইলে সেদিনের জুলাই যোদ্ধাদের থেকে জিজ্ঞেস করুন জুলাই কি জিনিস। জুলাই আপনারা অনুভব করতে পারেন না, কারণ আপনারা জুলাই গণ অভ্যুত্থানের অংশ ছিলেন না। আপনারা লন্ডন শিলংয়ে বসে ভিডিও কলে আন্দোলন দেখেছেন। জুলাই কি জিনিস সেটা জানতে হইলে আমাদেরকে জিজ্ঞাসা করুন, আমরা উত্তর দিয়ে দিব আপনাদের ইনশাআল্লাহ। জুলাইয়ের শহীদের রক্ত পেরিয়ে ওই মসনদে বসে যদি মনে করে থাকেন ফ্যাসিস্ট শেখ হাসিনার রেখে যাওয়া অসমাপ্ত কাজ দিল্লির নির্দেশনায় পালন করবেন, আমরা সেটা মেনে নেব না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। কথা কি ঠিক না বেঠিক? ওনারা বলে নাকি অক্ষরে অক্ষরে পালন করবেন। কোন অক্ষর? কার অক্ষর? আমরা ওই হিন্দুস্তানের অক্ষর চিনি না, আমরা বিএনপি গুলশান অফিসের অক্ষর চিনি না। গণভোটের গণরায়ের অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তার জন্য যেই অনিবার্য বিপ্লব আসতে যাচ্ছে সেই বিপ্লবকে সফল করতে হবে। প্রস্তুত আছেন? বিপ্লব হবে, রক্ত দিব, জুলাই সনদ বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনাদের এলাকার নামটা বড় সুন্দর, ময়মনসিংহ। যেই অঞ্চলে সব সিংহরা বসবাস করে, সিংহের মতো গর্জন দিতে হবে। আর আপনাদের একটা মজার কথা বলতে চাই, ময়মনসিংহের সিংহ বাহিনীকে আজকে আন্দোলনের ডাক দেওয়ার জন্য উপস্থিত হয়েছে আমার বাম পাশে খুলনার রয়্যাল বেঙ্গল টাইগার। চিনেন তো আপনারা নাকি? সেক্রেটারি জেনারেল সাহেব, খুলনার রয়্যাল বেঙ্গল টাইগার এসেছে ময়মনসিংহের সিংহ বাহিনীকে দাওয়াত দিতে। এবার বাঘ আর সিংহ নামবে। নতুন জালেমেরা শিলং আর লন্ডনে পালিয়ে যাবে ইনশাআল্লাহ। সিংহের গর্জন দিবেন, যেই গর্জনে পুরাতন জালেমের বুক কাঁপে, যেই গর্জনে নতুন জালেমের বুক কাঁপে, যেই গর্জনে হিন্দুস্তানের বুক কাঁপে। সিংহের গর্জন হবে নাকি একটা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখা হবে ইনশাআল্লাহ বিজয়ে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। নারায়ে তাকবীর। আমির মজলিসের আগমন।
প্রধানমন্ত্রীর আগমন ময়মনসিংহের পক্ষ থেকে নারায় তাকবীর। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা দেখেছি বিএনপি সরকার নির্বাচনের পূর্বে ম্যান্ডেট দেওয়ার জন্য গণভোটে হার কথাও তারা বলেছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি অক্ষরে অক্ষরে পালন করার প্রতিশ্রুতি দেওয়ার সেই দল আজকে অক্ষরে অক্ষরে তারা বাকি পূর্ণ সনদকে তারা ধ্বংস করে দিচ্ছে। আমাদের আমিরে মজলিস আল্লামা মামুনুল হক সাহেব উপস্থিত হয়েছেন। আসরের পূর্বে আমাদের সমাবেশের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। সংগ্রামী সাথীরা, আমার এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন দক্ষিণবঙ্গের সিংহপুরুষ, বারবার কারা নির্যাতিত নিম্নততা ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান, চেয়ারম্যান বাংলাদেশ লেবার পার্টি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। 11 দলীয় ঐক্য ময়মনসিংহ বিভাগীয় আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, উত্তরাঞ্চলের গণমানুষের নেতা, জামাত ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য জনাব অধ্যাপক শাহাবুদ্দিন ভাই, আমাদের মাঝে উপস্থিত আজকের অনুষ্ঠানের সংগ্রামী প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সংগ্রামী ময়মনসিংহবাসী, আজকে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। আপনারা কি গণভোটের রায়ের বাস্তবায়ন চান? আমরাও গণভোটের রায় বাস্তবায়নের জন্য রাজশাহী থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে খুলনা, খুলনা থেকে আজকে এই ময়মনসিংহে এসেছি। যেখানে গিয়েছি সেখানে লক্ষ লক্ষ মানুষের জনস্রোত, একটাই দাবি, গণভোটের রায়ের বাস্তবায়ন চাই। বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান সাহেব, আপনি দীর্ঘ 18 বছর বাংলাদেশে ছিলেন না। সর্বশেষ ময়মনসিংহে এসেছিলাম। আপনাদের একটি বড় মাঠ আছে, সম্ভবত সার্কিট হাউস মাঠ। সেই মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ আমরা এসেছিলাম আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে, আর আজকে এসেছি জাতীয়তাবাদী ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমাদের লড়াই সব সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে। গত 3 দিন আগে এসএটিভিতে এক প্রোগ্রামে আপনাদের এই জেলা প্রশাসক, যিনি বিনা ভোটে জনগণের রায় ছাড়া নির্বাচনে বিপুল ভোটে পরাজয়ের পরে অনুদান হিসাবে জেলা পরিষদের প্রশাসক হিসাবে নিয়োগ করেছেন, তিনি আমাকে প্রশ্ন করলেন, আমাদেরকে ফ্যাসিবাদ বলেন কেন? আমি বলেছিলাম ফ্যাসিবাদ বলি এ কারণে, আওয়ামী লীগ চাঁদাবাজি করত, আজকে ওই একই জায়গায় বিএনপি চাঁদাবাজি করছে। এই সংসদে জামাত ইসলামীকে নিষিদ্ধ আওয়ামী লীগ করেছিল, আজকে বিএনপির এমপিরা আবার নিষিদ্ধের দাবি তুলছে।
সারা বাংলাদেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখল বাণিজ্য আওয়ামী লীগ করেছিল, আজকে বিএনপি করছে। তাই আজকে আমরা ফ্যাসিবাদ তাদেরকে বলছি। আমরা আজকে ফ্যাসিবাদ বলছি। হাসিনা দিল্লির প্রিসক্রিপশনে বাংলাদেশ চালিয়েছিল। আজকে প্রধানমন্ত্রী, আজকে ছিলেন সালাউদ্দিন, আবারও বাংলাদেশকে দিল্লির প্রিসক্রিপশনে আজকে পরিচালিত করছে। আজকে একটা ছোট গল্প বলে শেষ করব। এক ভদ্রলোকের একটা ছেলে মারা গেছে, তো এলাকার লোক সবাই তাকে গিয়ে বলতেছে, ভাই আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, ছেলে আল্লাহ দিয়েছে, আল্লাহ নিয়ে গেছে। তাকে বিভিন্ন ভাবে বুঝানোর চেষ্টা করছে। তাকে যত বুঝায় তত সে জোরে জোরে কান্না করে। তো এত সবাই মিলে সবাই তাকে এমন ভাবে বুঝানো শুরু করছে, তখন সে বলল যে আমার ছেলে মারা গেছে, এজন্য আমি কাঁদি না, আমি কাঁদি এ কারণে যে আজরাইল বাড়ি চিনে গিয়েছে। তারেক রহমান সাহেব দীর্ঘ 17 বছর শেখ হাসিনা বাংলাদেশে নাকি লৌহ মানবী ছিলেন। 8 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিন এই জাতীয় বেঈমান বিশ্বাসঘাতকতা করে এই দিল্লির সেই ঘোষিটি বেগম শেখ হাসিনাকে মসনদে দিয়ে ক্ষমতা থেকে সরে গিয়েছিলেন। তারপরে 14 সালের নির্বাচন, আমরা 18 দলীয় জোট মিলে কিছু করতে পারি নাই। 18 সালের নির্বাচন দিনের ভোট রাতে করেছে। 14 সালে আমির নির্বাচন করেছে। এদেশের মানুষ ভেবেছিল শেখ হাসিনার মৃত্যু ছাড়া শেখ হাসিনার পতন হবে না, হবে না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এদেশের সকল রাজনৈতিক দল, নানা পথ মতের মানুষ, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা নেমে দেশের মানুষের সেই ভুলকে ভেঙে দিয়েছে। এখন মানুষের সাহস হয়েছে। আমরা বলতে চাই, কোন ফ্যাসিবাদকে আর 17 মাস সময় দেব না, দেব না, দেব না। সংগ্রামী বন্ধুরা আমার, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে দীর্ঘ 17 বছরে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে, দীর্ঘ 4 বছরে নাকি তার চেয়ে বেশি হয়েছে। খুব সুন্দর বলেছেন মাননীয় মহাসচিব সাহেব। আমরা আপনাদেরকে চিনি, বলতে চাই না কিছু। শেখ হাসিনা যে কয়টা স্থাপনা করেছে, এই কয়টা আপনারা 100 বছর ক্ষমতায় থাকলেও পারবেন না, পারবেন না বললাম। শুধুমাত্র আপনারা পেরেছেন ক্ষমতায় পাওয়ার পরে। আওয়ামী লীগ 17 বছর যেই জায়গাগুলো থেকে চাঁদাবাজি করত, সেই জায়গা থেকে এখন চাঁদা নিচ্ছে। জেলা পরিষদ গুলোকে আজকে দখল করেছেন, সিটি কর্পোরেশন দখল করেছেন, পৌরসভা দখল করেছেন। এই সংসদকে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আপনারা দখল করেছেন। আমার এখানে দুজন ব্যক্তি আছে, একজন হচ্ছে জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সাহেব। তাকে পরিকল্পিতভাবে এই নির্বাচনে হারিয়ে দেওয়া হয়েছে। আর একজন আছেন আজকের প্রধান অতিথি মাওলানা মামুনুল হক, তাকেও পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়া হয়েছে। আমাদের 11 দলীয় জোটের সমন্বয়কারী ডক্টর হামিদুর রহমান আজাদকে পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়া হয়েছে। ডক্টর কর্নেল অলি আহমেদের ছেলেকে পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়া হয়েছে। এই ম্যানেজ ভোটের সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নাই, জনগণের কোনো তাদের প্রতি বিশ্বাস নাই। পরিশেষে বলতে চাই, এখানে গণহত্যার বিচার চাই। আমরা আজকের এই সভা থেকে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর হত্যার বিচার চাই। আমরা জামাত ইসলামীর আমির
মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যার বিচার চাই। আমরা শাপলা চত্বরে হাজার হাজার আলেম ওলামাকে হত্যার বিচার চাই। আমরা পিলখানায় 57 জন সেনা কর্মকর্তাকে হত্যার বিচার চাই। আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদের ফাঁসির রায় ঘোষণা হওয়ার পরে সারা বাংলাদেশে শত শত মানুষকে হত্যা করা হয়েছে, সেই গণহত্যার বিচার চাই। পরিশেষে 2024 সালে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পাখির মতো গুলি করে 3 বছরের শিশু থেকে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত যেই গণহত্যা করেছে, সেই গণহত্যারও বিচার চাই। এই বাংলার মাটিতে সমস্ত হত্যার বিচার হবে। কিভাবে হবে? আপনাদের মনে আছে এই 15ই আগস্ট হত্যার বিচার 40 বছর পরে হয়েছিল না? এই বাংলাদেশে এই যে সকল গণহত্যার কথা বলেছি, এই সকল গণহত্যার বিচার আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ, 11 দলীয় ঐক্য জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই সমাবেশের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সংগ্রামী আমির হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী। বক্তব্য রাখবেন মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ময়মনসিংহ বিভাগীয় আজকের এই মহাসমাবেশের মহতারম সভাপতি, আজকের এই মহাসমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের গণমানুষের নেতা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব সহ জাতীয় নেতৃবৃন্দ এবং আপনারা এই ময়মনসিংহবাসী, আমার প্রিয় মানুষ, আসসালামু আলাইকুম। আজকের এই বৈঠকে, মিটিংয়ে, মহাসমাবেশে জাতীয় নেতৃবৃন্দ এতক্ষণ পর্যন্ত প্রয়োজনীয় এবং আবশ্যকীয় কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছেন এবং অবশিষ্ট কথাগুলি, বাকি প্রয়োজনীয় কথা আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ ওনারা বলবেন। আমি সংক্ষেপে শুধু এইটুকু কথা বলতে চাই যে এই 11 দলীয় ঐক্য কি চায়, এই বিষয়টা আমাদেরকে একটু বোঝার কিছু না। 11 দলীয় ঐক্য চায় এই বাংলাদেশের জমিনে একটি কল্যাণমুখী সরকার গঠিত হবে এবং একটি কল্যাণ রাষ্ট্র পরিচালনা করবে, যেই রাষ্ট্রে কোনো হানাহানি থাকবে না, কোনো মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, বৈষম্য থাকবে না, কোনো অনাচার থাকবে না, কোনো দুর্বিচার থাকবে না, ন্যায় এবং সাম্যের একটা আবহ এই বাংলার জমিনে প্রবাহিত হবে। আমার ভাইয়েরা, সেই লক্ষ্যে আমাদেরকে জাতীয় এই জুলাই সনদকে সামনে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমি গত জনসভাতেও বলেছি, আজকেও বলছি যে একটা স্বীকৃত বিষয় নিয়ে এই জল ঘোলা করার, পানি ঘোলা করার কোনো মানে আমার বুঝে আসে না। জুলাই সনদ একটি স্বীকৃত বিষয় এবং এই দেশের গণমানুষের রায়ে এটা প্রতিষ্ঠিত হয়েছে যে এই জুলাই সনদের মাধ্যমে সংবিধান সংস্কার সাধন করে এই দেশকে পরিচালনা করতে হবে। আজকের এই জনসভা ওই সংগ্রামের আন্দোলনের একটি অংশ। আমি আপনাদেরকে বলবো, ইনশাআল্লাহ এই সনদ বাস্তবায়নের লড়াইয়ে আমরা ইনশাআল্লাহ কেউ পিছিয়ে থাকবো না।
ময়মনসিংহের মানুষ, তৌহিদি জনতা এ ব্যাপারে সারা জীবন আমরা শুনেছি, কোন অন্যায়ের সঙ্গে, কোন ক্ষুধাদ্রোহিতার সঙ্গে ময়মনসিংহের আপামর জনসাধারণ কখনো আপোষ করেনি, ইনশাআল্লাহ আপোষ করবেও না। কারণ এদেশের মানুষ ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, আল্লাহকে ভালোবাসে, ইসলামের বাস্তবায়ন চায়। এই মুসলমানরা জিন্দা থাকতে, জীবিত থাকতে পতিত সরকারের মতো আরেকটি সরকার এই দেশে আবার এগিয়ে আসবে, শাসন করবে, ময়মনসিংহবাসী অন্তত এই কাজটি হতে দেবে না। इस्लाम जमाने में दबने को नहीं आया, इस्लाम जमाने में दबने को नहीं आया, तारीख में ये मजमून हम तुमको दिखा देंगे। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম ধারক, ঐতিহাসিক লং মার্চ টু ঢাকা, পরশু নয় কালই লং মার্চ, জুলাই অভ্যুত্থানের অন্যতম ধারক, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমি তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। আজকের এই সমাবেশে উপস্থিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং গণমাধ্যম কর্মীবৃন্দ এবং প্রিয় ময়মনসিংহবাসী, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা আজকে 11 দলীয় ঐক্য নির্বাচনের পর থেকেই গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে যাচ্ছি। তারই অংশ হিসেবে আজকে ময়মনসিংহের বিভাগীয় সমাবেশ। আপনারা এই গরমের মধ্যে কষ্ট করে এখানে সবাই জড়ো হয়েছেন। আমরা এদেশের জনগণের প্রতিনিধি হিসেবে যেই 70% মানুষ গণভোটে হ্যাঁ ভোট দিয়েছিলেন, সেই জনগণের প্রতিনিধি হিসেবে তাদের দাবি আদায়ের জন্য কষ্ট করে সবাই একত্রিত হয়েছেন। আমরা নির্বাচনের আগে দেখেছি আমাদের যিনি এখন প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি একটা নির্বাচনী সভায় অনুরোধ করে বলেছিলেন আপনারা সবাই গণভোটে হ্যাঁ ভোট দিবেন। কিন্তু নির্বাচনের পরে সেই গণভোটের রায় বাস্তবায়নের জন্য যেই সংবিধান সংস্কার পরিষদ হওয়ার কথা, সেই সংবিধান সংস্কার পরিষদের শপথ তারা নিলেন না। এবং নির্বাচনের পরে যেই গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য প্রধানমন্ত্রী অনুরোধ করেছিলেন, তা নিয়ে তিনি আর কোথাও কোনো মুখ খুললেন না। এই জাতির সাথে, এদেশের জনগণের সাথে প্রতারণার আশ্রয় নিয়ে দিনে দুপুরে প্রতারণা করে তারা সরকার চালিয়ে যাচ্ছেন। তারপরও বাংলাদেশ যেহেতু একটা দীর্ঘ সময় কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল, 11 দলীয় জোট, সংসদে বিরোধী জোট একসাথে দেশের স্বার্থে কাজ করার কথা বলেছে, সরকারকে সহযোগিতা করার কথাও বলেছে। কিন্তু আমরা দেখি এই সরকার শুধুমাত্র আমাদের গণভোটের গণরায়কে জনগণের রায়ের সাথে যে প্রতারণা করেছে তা না, তারা দেশ পরিচালনার ক্ষেত্রেও
বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আমরা দেখছি বিগত 17 বছরের আওয়ামী শাসনামলে যেই গুম খুন ঘটেছে এবং সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানে যেই গণহত্যা সংঘটিত হয়েছে, সেই গণহত্যার বিচারেও কোনো অগ্রগতি নাই। বরং আমরা কি দেখছি, আপনারা হয়তো দেখছেন আপনাদের এলাকায় যারা ফ্যাসিবাদের সাথে জড়িত ছিল, যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, তাদের সাথে সমঝোতা করে সরকারি দল রাজনীতি করছে। আমরা দেখেছি এই দেশের জনগণের যে জীবন দেওয়ার কারণ গণতন্ত্র এবং এই রাষ্ট্রের একটা সংস্কারের মধ্য দিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলা, সেই সংস্কার তো সরকার করেই নাই, করছেই না। পাশাপাশি নির্বাচনের আজকে মাত্র 4-5 মাস হলো, এর মধ্যেই বিদ্যুতের দাম বাড়াবো না বলেও রেকর্ড পরিমাণে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। তেলের দাম বাড়াবো না বলেও রেকর্ড পরিমাণে তেলের দাম বাড়ানো হয়েছে। আগে আমার দেশের জনগণ, আমার দেশের মেহনতি মানুষ যেই বাজার 100 টাকা দিয়ে করত, সেই বাজার এখন 150 টাকা দিয়ে করতে হচ্ছে। সুতরাং এই স্বল্প সময়েই বিএনপি কিভাবে দেশ পরিচালনা করবে, কতটুকু তারা সফল হবে, সেইটা কিন্তু আমাদের সবার দেখা হয়ে গেছে। আওয়ামী লীগ অনেক অত্যাচার, অনিয়ম, অন্যায় করেছে। তাদের পতন শুধুমাত্র অত্যাচার, অন্যায়, অনিয়মের জন্য হয় নাই। তাদের পতন হয়েছে দুর্নীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, দেশের অর্থনৈতিক খাতকে ডুবিয়ে দেওয়ার কারণে। এই সরকারকে আমরা দেখছি মাত্র 3-4 মাসেই আলহামদুলিল্লাহ তারা ওই একই পথে হাঁটা শুরু করে দিয়েছে। আমরা যদিও বারবার বলি যে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই দেশের স্বার্থে, কিন্তু সরকার যদি জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়, জনগণের প্রতিনিধি হিসেবে, বিরোধী জোট হিসেবে আমাদেরকে সরকারের বিরুদ্ধে দাঁড়াতে হতে পারে। আমরা আশা করব তাদের শুভবুদ্ধির উদয় হবে, তারা জুলাই সনদ, গণভোটের গণরায় বাস্তবায়ন করবে, তারা দেশ পরিচালনায় জনগণমুখী হয়ে দেশ পরিচালনা করবে। যদি তারা সেটা করে এবং সেই সদিচ্ছা তারা দেখায়, তাহলে আমরা সবাই মিলে তাদেরকে সহযোগিতা করতে রাজি আছি। কিন্তু যেই পথে তারা হাঁটছে, এই পথ বাংলাদেশকে কোনো ভালো দিকে নিয়ে যাবে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী মালয়েশিয়া এবং চীন সফর করলেন। আমরা সোশ্যাল মিডিয়াতে তার পেজে অনেক ধরনের গান টান শুনলাম, অনেক ধরনের পিয়ার নেটওয়ার্কিং হচ্ছে দেখলাম। মালয়েশিয়ার শ্রম বাজারটা 2 বছর 3 বছর ধরে বন্ধ। একটা দেশের প্রধানমন্ত্রী গিয়ে আসলেন, আমরা ধরেই নিয়েছিলাম যে শ্রম বাজারটা ওপেন হবে, ওপেন হওয়ার ঘোষণাটা আসবে, তিনি সেটাও করতে পারলেন না। তিনি চায়নাতে গেলেন, সেখানেও আমরা মিডিয়াতে অনেক হাইপ দেখলাম, অনেক কিছু দেখলাম, অনেক কথা শুনলাম, কিন্তু আমার দেশের জনগণের জন্য কি নিয়ে আসলেন এই বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য, স্পষ্ট কিছু আমরা দেখলাম না। তা আপনি যদি শো অফ করার জন্য ঘুরতে যেতে চান তাহলে সেটা এক কথা, সেটা করতে পারেন, সমস্যা নাই। কিন্তু এই যে বড় বড় কথা বলে আমার দেশের জনগণের জন্য যে কিছু নিয়ে আসতে পারলেন না, এটাও আপনাদের পররাষ্ট্রনীতিতেও যে আপনাদের সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে, সেটার প্রমাণ বাংলাদেশের জনগণ পেল। সংগ্রামী বন্ধুগণ, আমাদের গণভোটের গণরায় বাস্তবায়নের, জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমাদের যে লড়াই, আমাদের এই লড়াই চলমান থাকবে এবং এই দেশের 70% জনগণ যেই হ্যাঁ ভোট দিয়েছে এবং শত শত হাজার হাজার জনগণ একটি সুন্দর বাংলাদেশের জন্য জীবন দিয়েছে, সেই সুন্দর বাংলাদেশ গড়ার লড়াই আমাদের পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টি, আমাদের 11 দলীয় ঐক্য, আমরা সামনের দিনগুলোকেও চালিয়ে যাব এবং এই লড়াইতে ইনশাআল্লাহ আপনাদেরকেও পাশে পাবো, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ, 11 দলীয় ঐক্য জিন্দাবাদ।
সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 11 দলের ঐক্য কর্তৃক ঘোষিত গণভোটের রায় বাস্তবায়ন জনদুর্ভোগ লাঘবের দাবিতে দেশব্যাপী বিভাগীয় শহর সমূহে আয়োজিত প্রোগ্রামের ধারাবাহিকতায় আজকে ময়মনসিংহের ঐতিহাসিক কৃষ্ণচূড়া চত্বরে আয়োজিত বিভাগীয় সমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম ইসলামী আন্দোলন, এই দেশের খেটে খাওয়া মানুষের আশা ভরসার কেন্দ্রস্থল বাংলাদেশের জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, বারে কারা নির্যাতিত নেতা জননেতা সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্লোগানের ভিতরে আমার সালাম হারায় গেছে, আমি আরেকবার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। 11 দলীয় ঐক্যের ডাকে সারা দেশে বিভাগীয় শহরে যে মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, তারই অংশ হিসেবে আজকে ময়মনসিংহ বিভাগীয় শহরে 11 দলীয় ঐক্যের উদ্যোগে এই ঐতিহ্যবাহী কৃষ্ণচূড়া চত্বরে আয়োজিত সমাবেশের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী নির্বাহী পরিষদের সদস্য, ময়মনসিংহ সাংগঠনিক অঞ্চলের পরিচালক, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দিন, আজকের মঞ্চের সম্মানিত এবং আমাদের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, বাংলাদেশের বরেণ্য আলেমে দ্বীন, ইসলামী জনতার সকল আন্দোলন সংগ্রামের কিংবদন্তি, ইসলামী জনতার নয়নমণি, বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির আল্লামা মামুনুল হক, মঞ্চ ভবিষ্ঠ অন্যতম বিশেষ অতিথি জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, আমাদের জাকপার সহ সভাপতি, লেবার পার্টির চেয়ারম্যান সহ নেজামে ইসলাম পার্টির আমির, অন্যান্য শরিক দলের সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, ময়মনসিংহ এই ঐতিহ্যবাহী চত্বরে সমবেত আমার প্রিয় ময়মনসিংহবাসী, আমাদের নেতৃবৃন্দের বক্তব্যে এবং 11 দলের যে কর্মসূচিগুলো চলমান আছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের এই মহাসমাবেশ কেন। এই মহাসমাবেশের প্রধান দাবি গণভোটের গণরায়কে কার্যকর করতে হবে। দ্বিতীয় বলেছি, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে প্রতিদিনে নিত্যদিনের জীবন প্রবাহে যে জনদুর্ভোগ, অশান্তি, জনক বিস্ফোরণ ধুমায়িত হচ্ছে, এই দুর্ভোগকে দূর করতে হবে। এখন ক্ষমতায় যারা আছেন বিএনপির, ওনারা তো সংখ্যাগরিষ্ঠতার জোরে পার্লামেন্টে একেবারে
বিরোধী দলে কারা আছে কি নেই দেখার দরকার নাই। ওনারা বলে আমরা সংখ্যাগরিষ্ঠ, পার্লামেন্টারি পলিটিক্সে তারা বলতে চান মেজরিটি রুলই হচ্ছে ডেমোক্রেসি, সংখ্যাগরিষ্ঠ আসন দিয়ে ওনারা দেশ চালাতে চান। ঠিক আছে, আপনারা নির্বাচিত হয়ে যেভাবেই হোক এসে গেছেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছেন, ফলাফল ম্যানিপুলেশন করেছেন, বিএনপির অভ্যন্তরে লুকানো কিছু গুপ্ত উপদেষ্টা ছিল যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিরোধী দলের অনেক নেতাকে ইচ্ছা করে হারিয়ে দিয়েছে। তা না হলে 11 দল আমরা প্রায় 180-র মতো আসন পেতে যাচ্ছিলাম। ফলাফল ঘোষণা হচ্ছিল, কিছুক্ষণ পরে হঠাৎ সমস্ত মিডিয়াতে ফলাফল ঘোষণা বন্ধ হয়ে গেল। রহস্যজনকভাবে রেজাল্ট ম্যানিপুলেশন করে আমাদেরকে অর্থাৎ বিরোধী দলে ঠেলে দেয়া হলো। সরকারের একজন উপদেষ্টা তো পরবর্তীকালে স্বীকারই করেছেন যে বিরোধী দলকে অর্থাৎ জামাত ইসলামীকে মিন করে উনি বলেছেন যে আমরা এই দলকে মেইন স্ট্রিমে আসতে দেয়নি, অর্থাৎ প্রধান সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের মতো মেজরিটি আমরাই পেতে দেয়নি। ওনার সাথে আরো অনেকে, আমরা মানে কি, আমরা মানে উনি ছাড়া আরো লোক ছিল, আস্তে আস্তে বেরিয়ে আসবে, আমাদের বলা লাগবে না। ওই উপদেষ্টা যেমন বলেছেন নিজে চুরি যে করে তার মধ্যে একটা গিল্টি ফিলিংস, চোর চোর মনোভাব থাকে, গল্পে গল্পে কোনো না কোনো সময় একসময় বলে ফেলে। আমাদের আমিরে জামাত পার্লামেন্টের বিরোধী দলের নেতা উনি বলেছিলেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সাথে কারা জড়িত আমরা নাম বলবো না, যারা জড়িত তারা একসময় নিজেরাই বলে ফেলবে। ঠিকই এক ভদ্র মহিলা বলে ফেলছেন, কি পারছেন না? আরো আছে লোক ভিতরে, আমাদের বলা লাগবে না, উনি বলবেন আমি কলা খাইনি, নিজেই বলবে। আমরা সেই জন্য অপেক্ষা করছি। এখন কথা হলো, অনেক প্রশ্ন, অনেক কষ্টের সত্ত্বেও আমরা এই নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি একটা কারণে, 17 বছরে রাজনীতিতে সংঘাত, সহিংসতা, হানাহানি, জ্বালাও পোড়াও, হরতাল, ধর্মঘট, খুনাখুনি, রক্তাক্ত বিরোধী দলের উপরে সহিংসতার রাজনীতির কবর দিয়ে জুলাই আন্দোলনে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম। আমরা যদি এই ফলাফল বয়কট করতাম, আরেকটি রক্তঝরা আন্দোলনের সূচনা আমরা করতে পারতাম। কিন্তু আমাদের নেতা, আজকের পার্লামেন্টের যিনি লিডার অব দি অপোজিশন, তিনি বলেছিলেন দেশের রাজনীতির স্থিতিশীলতার স্বার্থে মানুষের জীবনের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য অনেক কষ্ট বুকে নিয়ে আমরা এই ফলাফলকে মেনে নিয়েছি। তার অর্থ এই নয় যে আপনাদের ইঞ্জিনিয়ারিং জোর করে আপনারা যে ভোট ছিনতাই করেছেন, ফলাফল ছিনতাই করেছেন, এটাকে আমরা কিন্তু স্বীকৃতি দিচ্ছি না। আপনারা ঠিকই ভোট চোর হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। আমি মূল কথায় আসি। গণভোট হয়ে গেল 12ই ফেব্রুয়ারি, মনে আছে তো? এখন কি মাস? জুন মাস চলে যাচ্ছে। মার্চ 12 তারিখে পার্লামেন্ট বসেছে, এপ্রিল, মে, জুন, 4 মাস চলে গেল। গণভোটের 70% মানুষ রায় দিয়ে শেখ হাসিনার ফ্যাসিবাদের বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার যে সমস্ত আইন কানুন নির্বাচিত প্রধানমন্ত্রীকে ফ্যাসিবাদী, অত্যাচারী, কর্তৃত্ববাদী, দুর্নীতিবাজ করে তুলত, সেই রাষ্ট্রীয় কাঠামোকে পরিবর্তন করে একটি নতুন রাষ্ট্র কাঠামোর জন্য ঐক্যবদ্ধ কমিশনে আমরা নতুন সংবিধান সংস্কারের জন্য 9 মাস ঐক্যবদ্ধ কমিশনে 72টা মিটিং আমরা করেছি। 84টি বিষয়ে রাষ্ট্র সংস্কারে আমরা একমত হয়েছি। তার মধ্যে প্রায় 42টি ছিল সাংবিধানিক সংস্কার, সবাই আমরা মেনে নিলাম। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সকল ফ্যাসিবাদ বিরোধী দল আমরা জুলাই সনদে স্বাক্ষর করলাম। এই জুলাই সনদে নতুন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, দলীয়করণ মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার জন্য এমন কিছু সাংবিধানিক সংস্কার আমরা করেছিলাম।
সেই সংস্কার প্রস্তাব যদি বাংলাদেশের সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডেকে মানা হতো, সংবিধান সংস্কার করে সংবিধানের তফসিল অন্তর্ভুক্ত করা হতো, তাহলে এমন একটি রাষ্ট্র কাঠামো গড়ে উঠত এই 4 মাসে, নির্বাচন হতো, যেই প্রধানমন্ত্রী হতো সে আর অন্তত হাসিনার মতো ফ্যাসিবাদী হয়ে উঠতে পারত না। এখন বিএনপি কেন গণভোটের রায় মানতে চায় না, এই কারণটা আপনাদেরকে বলবো। অনেকে মনে করে যে পার্লামেন্টে সালাউদ্দিন সাহেব, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রীরা ঐক্যমত্য কমিশনের লাল বই দেখায়, বলে জুলাই সনদের সব অক্ষরে অক্ষরে মানব, শোনেন না? আর 11 দল বলে না, ওরা মানে না, গণভোটের রায় তোমাদের মানতে হবে। পাবলিককে ওরা শুভঙ্করের ফাঁকি দিয়ে বুঝাতে চায় যে দেখো, আমরা তো জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানতে চাই, কিন্তু 11 দলের নেতারা বলে যে না, মানতেছে না, এটা মানতে হবে। এই যে মানতে চাই আর মানতে হবে, এর মাঝখানে ফাঁকটা কোথায়, এটা বোঝার দরকার আছে কিনা বলেন। ফাঁকটা হলো যে 84টি বিষয়ের সংস্কার প্রস্তাবে বাংলাদেশের 33টি রাজনৈতিক দল একমত হয়েছিলাম, যার ভিত্তিতে 12 তারিখে একই দিনে জাতীয় নির্বাচন এবং জাতীয় সংসদে নির্বাচন আর গণভোট হয়েছে। ওই গণভোটের ব্যালটে আপনারা হা ভোট দিয়েছিলেন না? প্রধানমন্ত্রী হাতে ভোট দিতে বলেছিল, আইনমন্ত্রী বলেছিল, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল। গণভোটের ব্যালটে 4টে প্রশ্ন ছিল, দেখছিলেন তো, পড়েই তো ভোট দিচ্ছেন, হ্যাঁ বলেছেন। সেখানে ঐক্যমত্য কমিশনের যেসব রাষ্ট্র সংস্কারের বিষয়গুলো, ওই 4টা প্রশ্নের মধ্যে সবগুলো সাংবিধানিক প্রস্তাবের কথাগুলো সংক্ষেপে নিয়ে আসা হয়েছে। এই প্রস্তাবের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সাংবিধানিক ব্যাপারে ঐক্যমত্য কমিশনের ওই বইতে এবং বৈঠকে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে বলেছে এগুলো আমরা মানি না। এবং সেই যে 10টা সাংবিধানিক পরিবর্তন, সেটা এমন যে ওইগুলো যদি মানা না হয় তো সেই সংবিধান সংস্কারের কোনো মূল্য হয় না, ওই যে লাউ সেই কদু থেকে যায়। এইগুলো ওনারা মানবেন না। সেইগুলো কোনটা? গণভোটের গণরায় কার্যকর হলে সেইগুলো মানতে ওনারা বাধ্য হবেন, কারণ ওনারা যে 10টা বিষয়ে দ্বিমত করে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, গণভোটের 4টি প্রশ্নে 5 কোটি মানুষ 70 লাখ লোক ভোট দিয়ে বিএনপির নোট অফ ডিসেন্টকে খারিজ করে বাতিল করে দিয়েছে। সেগুলো কি? সেখানে বলা ছিল উচ্চ কক্ষ পার্লামেন্টে আপার হাউস লোয়ার হাউস হবে, উচ্চ কক্ষে 100 আসন পিআর পদ্ধতিতে সব দলের মধ্যে ভাগ হবে, অর্থাৎ প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে সব ভাগ হবে। বিএনপি বলেছে না, তা হবে না, যারা যে কয়টা সিট পাবে তার ভিত্তিতেই উচ্চকক্ষের 100 আসন ভাগ হবে। 100 আসন যদি বিগত নির্বাচনে 11 দল যে ভোট পেয়েছে তা যদি ভোটের আনুপাতিক হারে ওই 100 আসন ভাগ হয়, তাহলে আমরা 11 দল প্রায় 40-42টা উচ্চকক্ষে আসন পাই। কথাটা বুঝেছেন? আর তারা আসনের ভিত্তিতে যদি ভাগ করে তাহলে আমরা বিরোধী দল পাবো প্রায় অর্ধেক, 20-21টা পাবো। তার অর্থ হচ্ছে ওনারা এখানেও ইঞ্জিনিয়ারিং করে সংখ্যাগরিষ্ঠ হয়েছেন, উচ্চকক্ষে ওনারা সংখ্যাগরিষ্ঠ হতে চান। যা ইচ্ছা তাই করে উচ্চকক্ষে যে পাওয়ার দেওয়া হয়েছে, আন্তর্জাতিক চুক্তি, বিভিন্ন সংবিধান সংসদের সব আইন উচ্চকক্ষ ছাড়া পাস হবে না। ওখানে মেজরিটি হতে পারলে হাসিনার মতো কর্তৃত্ববাদী শাসন করা যাবে বলে ওনারা উচ্চকক্ষ পেয়ার পদ্ধতি মানেন না। ওনারা আর্টিকেল 70-তে যে সংশোধনী আমরা এনেছিলাম, সেখানেও একটা জায়গায় ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। সংক্ষেপে বলি, ওনারা প্রধানমন্ত্রী হলে, যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি আর কোন পদে থাকতে পারবেন না। তিনি একদিকে সরকারের প্রধানমন্ত্রী, অন্যদিকে দলেরও প্রধান। ঐক্যমত্য কমিশনের সব দল আমরা বলেছি এই আইন সবাই মেনেছে। বিএনপি বলেছে না, ওনারা প্রধানমন্ত্রীও থাকবেন, দলেরও প্রধান থাকবেন, যাতে দলের উপরে কর্তৃত্ব চালিয়ে ভিন্ন মতের উপরে হাসিনার মতো দমন পীড়ন করে বিরোধী দলকে দমন করা যায়। এটা ওনারা মানেন না। ওনারা
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির ব্যাপারে যে ব্যাপারে আমরা একমত হই, তার একটা পদ্ধতিতে ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। ওনারা সরকারের বাংলাদেশের প্রধান বিচারপতি, আপিলেট ডিভিশনের বিচারপতি, অডিটর জেনারেল, কন্ট্রোলার জেনারেল, দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, সরকারি চাকরি, এই যে জুলাই আন্দোলনের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা কোটা নয় মেধার ভিত্তিতে সব জায়গায় দিতে হবে বলে পিএসসিতে যেন দলীয় লোক, ছাত্রলীগ বা কোনো দল না যায়, সেজন্যই তো তারা আন্দোলন করেছিল। এই বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। বাংলাদেশে বিদ্যমান ব্যবস্থায় পিএসসি, দুর্নীতি দমন কমিশন, সমস্ত সাংবিধানিক পদে নিয়োগের রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী অসীম ক্ষমতা দেয়া হয়েছে। আমরা সংস্কারে বলেছিলাম প্রধানমন্ত্রী অসীম ক্ষমতার লাগাম টানতে হবে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে হবে। সরকারি দল, বিরোধী দল এবং মাঝখানে জুডিশিয়ারি অন্যান্য আরেকটি পক্ষ থেকে একটা সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটির মাধ্যমে সব সাংবিধানিক পদে নিয়োগ হবে। বিএনপি বলেছে আমরা এগুলো মানি না, এখানে প্রধানমন্ত্রীর কর্তৃত্ব থাকতে হবে। তাহলে কি হলো? তাহলে তো আওয়ামী লীগ তো এই চেয়েছিল দলীয়করণ হবে, সব জায়গায় আমার লোক যাবে, বিদেশে টাকা পাচার হবে, লুটপাট হবে। জুলাই সনদ বাস্তবায়িত হলে বিএনপির এই লুটপাট করা, দলীয়করণ করার সুযোগ পাবে না বলে তারা এখন আর এই গণভোটের রায় মানতে চায় না। আমার প্রিয় ভাইরা, আমার কথাটা বুঝতে পেরেছেন? এখন একটা কথা বলে আমি বিদায় নিই। ওনারা যে বলেন আমরা মেজরিটি আছি, তাহলে আমাদের কথা চলবে না। আপনারা হয়তো 49-50 ভাগ ভোট পেয়েছেন, সেই ভোটটা দিয়েছে এক এলাকার লোকেরা, এমপি কে ভোট দিয়েছে না, কি বলেন? জনগণ রক্তাক্ত জুলাই সনদ বাস্তবায়ন করবেন, আপনারা সেই ওয়াদা দিয়েছিলেন বলেই আপনাদের এলাকার লোকেরা বিএনপি কেও ভোট দিয়েছে, জামাতকে, 11 দলকে ভোট দিয়েছে। কিন্তু আপনাদের এমপিরা জনগণের দেওয়া ভোট নিয়ে ক্ষমতায় যে জুলাই সনদের বিরুদ্ধে আপনারা অবস্থান নিয়েছেন, এই জন্য জনগণ আপনাদেরকে ভোট দেয়নি। অর্থাৎ মানুষের ভোটকে আপনারা অন্যায় কাজে ব্যবহার করেছেন। এইটা যে পাওয়ার 49 ভাগ, এটা হচ্ছে ডেলিগেটেড পাওয়ার। এমপি কে ভোট দিয়েছে, সেই ভোট আপনি জনগণের বিরুদ্ধে, জুলাই সনদের বিরুদ্ধে কাজে লাগিয়েছেন। কিন্তু গণভোট যেটা হয়েছে 70 ভাগ, সেই গণভোটটা ডাইরেক্ট ভোটাররা হাতে ভোট দিয়েছে, নাকি বলেন? কোন এমপি কে ভোট দেয় নাই, এটা ডেলিগেটেড পাওয়ার না, এরা ডাইরেক্ট একটা ভোটার সরাসরি ভোট দিয়ে বলেছে 84টি সংস্কারের পক্ষে আমরা হ্যাঁ বলে দিলাম, এটাই মানতে হবে। ফলে তারেক জিয়া যে হাতে ভোট দিয়েছে, তার অর্থ হলো এই 84টা সংস্কার প্রস্তাবকে তারেক জিয়া মানতে রাজি হয়ে গেছে। ভোটের অর্থ হলো তাই। কথা বুঝে আসছে? ফলে আপনার ওই 50 ভাগ ভোট ডেলিগেটেড পাওয়ার হচ্ছে জনগণের ডাইরেক্ট ভোট, হচ্ছে গণভোট, হচ্ছে 70 ভাগ হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। ফলে সংখ্যাগরিষ্ঠের এই গণভোটের রায় আপনাকে মানতে হবে। আপনাদের এই সংবিধানের যুক্তি এখানে খাটে না, সংবিধান আমরা সব জানি। ফলে আমরা মনে করি ময়মনসিংহবাসী 11 দল আজকে যে ডাক দিয়ে যাচ্ছে, গণভোটের রায় কার্যকর করে এই সব সাংবিধানিক পরিবর্তন না হলে যে শাসনে দেশ চলছে, নির্বাচনের পরে সংসদ হওয়ার আগেই দলীয়করণ করে আপনি সিটি কর্পোরেশন, জেলা পরিষদ সব দলীয় আপনি নিয়োগ করে দিলেন, ঠিক কিনা? আপনারা বলেন সবার আগে বাংলাদেশ, এখন দেখি সবার আগে বিএনপি। সব কটার আগে বিএনপির জেলা পরিষদে দিলেন, সিটি কর্পোরেশন একটা লোক কি অন্য দলের পাইছিলেন না? এই জন্য আমি বলি, এই স্লোগান বাদ দিয়ে বলেন সবার আগে বিএনপি। এই যে ময়মনসিংহ এলাকায় বিরোধী দলের যত এমপি আছে, আমি খবর নিলাম 80 লাখ 85 লাখ করে করে কাবিটা এটা সেটা দিয়ে বরাদ্দ দিচ্ছেন, বিশেষ বরাদ্দ। 11 দলের এমপিদেরকে সেটা দিচ্ছে না। তার অর্থ কি? জনগণের খাজনা ট্যাক্সের পয়সা সরকারি দল পায়, বিরোধী দল পায় না। তার মানে সবার আগে বাংলাদেশ না, সবার আগে হচ্ছে বিএনপি। তাহলে আওয়ামী লীগ আর আপনার মধ্যে কিসের পার্থক্য থাকলো? লুটপাট শুরু করছেন। হামে 600 শিশু মারা গেল, স্বাস্থ্যমন্ত্রী ব্যর্থ হয়েছেন। ঢাকার 8 দিন হাসপাতালটা 6টা শিশু মারা গেছে। হসপিটালে তো অনেক কারণে লোক মারা যায়, যায় না? আপনি হাসপাতাল বন্ধ করে দিলেন। 600 শিশু যে মারা গেল, স্বাস্থ্যমন্ত্রীকে আপনি কি পদত্যাগ করবেন? অল্প মূল্যে আপনি সেটা বন্ধ করেছেন। ইসলামী ব্যাংক নিয়ে নৈরাজ্য শুরু করেছেন। রামেসা, রায়পুরে এক পরিবারে 4টা লোককে জবাই করে খুন, নিষ্ঠুরতা, নৃশংসতা।
সরকার 4 মাসে ব্যর্থ হয়েছেন, আপনারা আবার সেই ফ্যাসিবাদের পথে পা বাড়িয়েছেন। আসুন ময়মনসিংহবাসী, ঐক্যবদ্ধ আন্দোলনে ডাক আসবে। আজকেও পার্লামেন্টে বিরোধী নেতা বলেছেন মালয়েশিয়া চীন সফর করে কি চুক্তি করেছেন সংসদকে জানান, আর সমস্ত সমস্যার সমাধান যদি সংসদে না করেন 70% মানুষের এই আন্দোলন প্রয়োজনে আমরা আবার রাজপথে নিয়ে যেতে বাধ্য থাকবো। যখন ডাক আসবে, ময়মনসিংহের এই সিংহ পুরুষেরা 11 দলের আন্দোলনকে এগিয়ে নিয়ে আমাদের সহস্র মানুষের জীবন, হাজার হাজার মানুষের রক্তাক্ত জোড়ায় অভ্যুত্থানের এই সনদকে, গণভোটের রায়কে আমরা বাস্তবায়ন করতে চাই। ওনারা বলে জুলাই সনদ মানবো, কিন্তু গণভোট মানবো তা বলে না। শুভঙ্করের ফাঁকি, গণভোট আর জুলাই সনদকে আলাদা করে ফেলেছে। আসুন শুভঙ্করের ফাঁকি বাদ দিয়ে বলুন, প্রধানমন্ত্রী যে হাতে ভোট দিয়েছে সেই হা ভোটের রায় মেনে গণভোটের রায়কে কার্যকর করুন। আপনারা অনেক দুপুরের প্রচন্ড রোদ দিয়ে অপেক্ষা করে কষ্ট করেছেন। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে ময়মনসিংহের সংগ্রামী সিংহ পুরুষদেরকে শুকরিয়া মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 11 দলীয় ঐক্য জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর।